ঢাকার রাত নিস্তব্ধ। দূরে বুড়িগঙ্গার জলে চাঁদের আলো ঝিকমিক করছে, কিন্তু একটি গোপন কক্ষে উত্তেজনার আঁচ পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস টেবিলে বসে আছেন। তার হাতে একটি পুরনো কাগজ, চোখে একটি জাতির আকাঙ্ক্ষা। তিনি ইউনূসের মুখোমুখি বসবেন। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সারা বিশ্বের 50টি শক্তিশালী দেশের নামের মধ্যে এবার উঠে আসলো বাংলাদেশের নাম। বাংলাদেশ এই 50টি শক্তিশালী দেশের মধ্যে কত নম্বরে আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ঢাকার রাত নিস্তব্ধ। দূরে বুড়িগঙ্গার জলে চাঁদের আলো ঝিকমিক করছে, কিন্তু একটি গোপন কক্ষে উত্তেজনার আঁচ পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস টেবিলে বসে আছেন। তার হাতে একটি পুরনো কাগজ, চোখে একটি জাতির আকাঙ্ক্ষা। এই মানুষটি, যিনি একদিন নোবেল জিতে বিশ্বকে দারিদ্র্যের বিরুদ্ধে পথ দেখিয়েছিলেন, আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে একটি নতুন দাবার চাল দিয়েছেন। আর দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ। তার পালিত গদি মিডিয়া একদিন ইউনূসকে নিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু আজ মোদী নিজেই নাক ঝাড়তে ঝাড়তে ইউনূসের দরজায় এসে দাঁড়িয়েছেন। নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন হয়েছেন অসহায়। যেই বাংলাদেশকে একদিন তাচ্ছিল্য করা হয়েছিল, সেই বাংলাদেশে এখন মোদীকে পা রাখতে হবে এবং ইউনূসের সামনে বসে তার কথা শুনতে হবে, কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনূস। এটি কি শুধু একটি কূটনৈতিক নাটক, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে একটি নতুন খেলোয়াড়ের আগমন? দিন যত এগুচ্ছে, ডক্টর ইউনূসের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি মোদির সঙ্গে তার বৈঠক এই কথার জ্বলন্ত প্রমাণ। শুরুতে এই সাক্ষাৎ নিয়ে দ্বিধা ছিল। মোদির ঘনিষ্ঠ মিডিয়া ইউনূসের নামে গলা ফাটিয়েছিল। একজন অর্থনীতিবিদ এই দেশ চালাতে পারে, হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে, এমন সব শিরোনামে পত্রিকা ভরে গিয়েছিল। কিন্তু সেই মোদিকেই শেষমেশ ইউনূসের পাশে বসতে হলো। এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির একটি স্পষ্ট ইঙ্গিত। এখন বড় খবর, মোদিকে বাংলাদেশে আসতে হবে। বিমস্টেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশের হাতে এসেছে। আগামী এপ্রিলে ঢাকায় পরবর্তী সম্মেলন। ইউনূস তখন দায়িত্বে থাকুন বা নতুন সরকার আসুক, মোদির উপস্থিতি বাধ্যতামূলক। তিনি ইউনূসের মুখোমুখি বসবেন, যিনি এখন এই আঞ্চলিক জোটের নেতা। ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কোনো নতুন খবর নয়। নোবেল জয়ের পর তিনি বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে, কিন্তু বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি দেখিয়েছেন তিনি শুধু অর্থনীতিবিদ নন, একজন দক্ষ কূটনীতিকও। 8 বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটে তিনি মাত্র 8 মাসে একটি পথ খুঁজে বের করেছেন। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিমস্টেকের নেতৃত্ব গ্রহণ করে তিনি বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আগামী 2 বছর বিমস্টেকের দায়িত্ব বাংলাদেশের হাতে। সম্মেলনে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো বিষয় আলোচনা হয়েছে। ইউনূসের দৃষ্টিভঙ্গি এই জোটকে নতুন গতি দিয়েছে। ইউনূস যখন দায়িত্ব নিলেন, মোদির গদি মিডিয়া তাকে নিয়ে তাচ্ছিল্যে মেতে উঠেছিল। নতুন বাংলাদেশ কতদিন টিকবে? ইউনূস কি শুধু কাগজে কলমে প্রফেসর? এমন সব কটাক্ষ ছড়িয়ে পড়েছিল। মোদির ঘনিষ্ঠ মহলও ভেবেছিল হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে, কিন্তু ইউনূসের কূটনীতি সব হিসেব উল্টে দিয়েছে। মোদি ইউনূস বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী বুঝেছেন এই বাংলাদেশ আর ভারতের ছায়ায় থাকবে না। মোদি বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায়। এটি ইউনূসের নেতৃত্বের প্রতি একটি স্বীকৃতি। বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে। আগামী এপ্রিলে
বিমস্টেক সম্মেলনের জন্য মোদিকে ঢাকায় আসতে হবে। এটি তার জন্য একটি অপরিহার্য সফর। হাসিনার আমলে তিনি বাংলাদেশে এসেছিলেন একজন প্রভাবশালী মিত্র হিসেবে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথে। মোদিকে ইউনূসের মুখোমুখি বসতে হবে, তার পরিকল্পনা শুনতে হবে। যেই দেশকে একদিন তুচ্ছ করা হয়েছিল, সেই দেশ এখন মোদির জন্য একটি পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন, ইউনূসের কৌশল মোদিকে চাপে ফেলেছে। বিমস্টেকে তার নেতৃত্ব ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। জাপান সফরের সম্ভাবনাও আলোচনায়। এটি সফল হলে বাংলাদেশের প্রভাব আরও বাড়বে। ইউনূসের হাতে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে। রোহিঙ্গা সংকটে অগ্রগতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং বিমস্টেকের নেতৃত্ব, এই সবই তার দক্ষতার প্রমাণ। তিনি শুধু অর্থনীতিবিদ নন, একজন দূরদর্শী নেতা। তার পরিকল্পনা বাণিজ্য, দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নের উপর জোর দিয়েছে। মোদির মিডিয়া যে ইউনূসকে নিয়ে হাসাহাসি করেছিল, তারা এখন নিশ্চুপ। ইউনূসের সামনে মোদির অসহায়তা প্রকট। বিমস্টেকে তার ভূমিকা দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির জন্ম দিয়েছে। ঢাকার সেই গোপন কক্ষে আলো নিভে গেছে, কিন্তু ইউনূসের চোখে জ্বলছে একটি স্বপ্ন, একটি শক্তিশালী স্বনির্ভর বাংলাদেশ। তার পেছনে জনগণের সমর্থন, তার হাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। মোদি যখন ঢাকার মাটিতে পা রাখবেন, তখন তিনি দেখবেন এই বাংলাদেশ আর আগের নয়। যে ইউনূসকে একদিন তাচ্ছিল্য করা হয়েছিল, সেই ইউনূসের সামনে মোদি এখন অসহায়। ইতিহাসের পাতায় কি লেখা হবে তা সময় বলে দেবে, কিন্তু একটা কথা স্পষ্ট, নোবেলজয়ী ইউনূসের কূটনীতির সামনে মোদির চিৎকার করা নীরবতায় ডুবে গেছে। দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যর্থ নাকি সফল? তিনি কি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোচ্ছেন নাকি সফলতার দিকে যাচ্ছেন? এ নিয়ে আমি দুটি মতামত বা বক্তব্য আপনাদের সামনে আনবো। একটা সোশ্যাল মিডিয়ার, আরেকটি হচ্ছে একজন রাজনৈতিক নেতার মতামত, বক্তব্য। আচ্ছা, প্রথমে একজন জাকির মোল্লা, আমি তাকে চিনি না, জানি না, তার একটা পোস্ট আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসছি। তিনি বলছেন, অলৌকিকভাবেই হোক আর ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, সেই নীতিই হোক, কথাগুলো কিন্তু সত্যি। কি সত্যি? গত 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন। লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন, অর্থাৎ বাঁচানোর চেষ্টা করছেন। 200 টাকার পেঁয়াজ 40 টাকা কেজি, 400 টাকার কাঁচামরিচ 50 টাকা কেজি, 100 টাকার তরকারি এখন 40-50 টাকা। টমেটো মাস 10 টাকা, আরো 20 টাকা প্রতি বছর বড় আসলে বেতন হলে 150 থেকে 200, আর এখন বেতন 30-40 টাকা। দাম বাড়লে আমরা পোস্ট দেই, বলি আগে ভালো ছিলাম, কমলে পোস্ট দেই না। এটা মুনাফেকের কাজ। 3-0 থিওরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয়। উনি চা বিক্রেতা নন, তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। এটা হচ্ছে জাকির মোল্লার একটা পোস্ট। আচ্ছা, জাকির মোল্লা না হয় লিখলো, কিন্তু মাহমুদুর রহমান মান্না উনি তো বেশ মুক্ত মনা, যেটা মনে করেন সেটা কিন্তু তিনি বলে দেন। তার একটা বক্তব্যকে কোট করেছে সমকাল। ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। আচ্ছা, কেন সেই ম্যাজিক দেখাচ্ছেন? তিনি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটা কথা বলেছেন। তিনি বলছেন, ডক্টর ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ছিল।
এই জন্য বলি ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তাহলে মাহমুদুর রহমান মান্না নাগরিক কক্ষের সভাপতি, তিনি বলছেন ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছে। আর ওই যেটা আপনাদেরকে বললাম যে একটা পোস্ট জাকির মোল্লা, তারও তিনি কিছু পরিসংখ্যান দিচ্ছেন কিভাবে জিনিসপত্রের দাম কমলো, এবং বলছেন যে আমরা দাম বাড়লে নিউজ করি কিন্তু দাম কমলে নিউজ করি না বা বলি না, এটা মুনাফেকদের কাজ। আসলে বিষয়টা কি দর্শক? আসলে কি ডক্টর ইউনূস খুব ভালো করছে? এই জন্য মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা, এগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই? মানুষের মধ্যে কি কোনো অস্বস্তি নেই? মানুষ কি মোটামুটি ভালো আছে? মানে এইভাবেই চলুক, আস্তে আস্তে সামনের দিকে যাক, নাকি সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে? সব মিলে আপনারা একটু মন্তব্য করতে পারেন। কেননা ইদানিং কিন্তু অনেকেই বলছেন ডক্টর ইউনূস সংকট কাটায় আস্তে আস্তে এগোচ্ছে। যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল, আইন শৃঙ্খলা, সেটা অনেকখানি গুছায় আনছে। দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণে আছে। এই তো মানুষ তো এটাই চাই, নিরাপত্তা আর অন্ন বস্ত্র যাতে তারা সহনীয় মূল্যে বা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে যাতে থাকতে পারে, মানে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যাতে দৌড়াতে না থাকে। তাহলে বিষয়টা কি আপনারা একটু মতামত দিয়ে একটু যদি সহযোগিতা করেন তাহলে বুঝতে পারবো যে আসলে মানে ওনারা যেটা বলছেন, সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট যা বলছে, মাহমুদুর রহমান মান্না যা বলছে, সেটা সঠিক নাকি বেঠিক। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। এটা ইউএস নিউজের তালিকা। এটা হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম। এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুক সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি? এগুলি হলো প্রেরণা। আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো, খাইছিল, বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনার, না এইটা নিয়ে দেখা গেল যে 1 মাস ব্যাপী একটা উৎসব হইতো, সেই উৎসবে 100 কোটি টাকা খরচ হয়ে যেত। এখন আর দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস এত বেরসিক, বিমস্টেক বৈঠকে সবাই বলছে খুব সফল, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এর সাথে বৈঠক, ওর সাথে বৈঠক, তারপরে সভাপতি নির্বাচিত হলো, ফিরে এসে উনি খলিলুর রহমান, তারপরে তার প্রেস সেক্রেটারি ওনাদেরকে পাঠালো, বলো যে যাও তোমরা যে ব্রিফিং করে আসো। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।